তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে আজ। ট্রাইব্যুনালে ফের তোলা হবে গণহত্যা মামলার আসামিদের। বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। ন্যায় বিচার চায় সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সময় ঘোষণা হলেও ভোটের তারিখ চায় বিএনপি। নির্বাচনী সংস্কারে মনোযোগের তাগিদ জামায়াতের। হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। এবং ছাত্র সংসদের নিষ্ক্রিয়তায় ক্যাম্পাসে সহিংসতা ও ভয়ের সংস্কৃতি সক্রিয় করার দাবি ছাত্র সংগঠনের। নির্বাচনের সময় নিয়ে মতভেদ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কি না তা জানা যাবে আজ। এই সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে রিটের রায় হবে আজ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে উচ্চ আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রায় ঘোষণা কখন শুরু হতে পারে, একই সঙ্গে এই মামলা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। সংবিধানের ৫ম সংশোধনীতে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে সংবিধানে। এর মধ্যে একটি ছিল যে সুপ্রিম কোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়টির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়ে গিয়েছিল এই বিষয়টি ৫ম সংশোধনীতে আনা হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বিলোপের যে বিষয়টি সেটি এখানে সংযুক্ত করা হয়েছে। এবং আজকে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বিষয়টি এমন নয়, কারণ এই রায়টির বিষয় রিভিউ হয়েছে এবং সংবিধানের যে ৩ত্রয়োদশ সংশোধনী, যার মাধ্যমে মূলত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সেই সংশোধনীও ফিরিয়ে আনতে হবে। তবে ৫ম সংশোধনী গুরুত্ব বহন করে অনেকগুলো কারণেই। এই সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রধর্ম ইসলাম পুনর্বহাল করা হয় এবং ধর্মীয় স্বাধীনতা সহ সমাজতন্ত্রবাদ এবং বাংলাদেশের যে সংবিধানের মূলনীতি ছিল সেই মূলনীতিগুলো প্রতিস্থাপন করে এবং একই সাথে শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের মহানায়ক এবং জাতির জনক স্বীকৃতি দেওয়া হয়। এই বিষয়টি ৫ম সংশোধনীতে রয়েছে। ৫ম সংশোধনীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্ব বহন করে। সেটি হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সংবিধান বহির্ভূতভাবে, অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে বা বেআইনিভাবে কেউ ক্ষমতা দখল করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যাবে। এই অভিযোগটিও এই বিষয়টি সংযোজন করা হয়েছিল ৫ম সংশোধনীতে, যার কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার সব কিছু মিলিয়ে এই ৫ম সংশোধনী অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের এটি কার্যতালিকায় ১ নম্বরে রয়েছে এবং বিচার রায়ের জন্য রয়েছে। এবং সকাল 10:30টার দিকে আদালত সাধারণত শুরু হয় এই হাইকোর্টের, এবং আমরা আশা করছি যে সকাল 10:30টার পরপরই যদি বিচারপতিরা দ্রুত সময়ের মধ্যেই তারা বিচার রায়ের জন্য শুরু করে দেন, তাহলে হয়তো অল্প সময়ের মধ্যেই এই রায় হয়ে যাবে। এবং আজকের এই রায়ের মধ্য দিয়েই মূলত তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে দেওয়া হয়েছিল তার এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার জন্য আরেক ধাপ এগিয়ে যাবে। এবং যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কিনা সেক্ষেত্রে এই ৫ম সংশোধনী বাতিলের রায়টি অনেকটা সহায়ক হবে। এবং আমরা অপেক্ষা করছি যে আজকের হাইকোর্ট থেকে ৫ম সংশোধনী নিয়ে কী আদেশ আসে, সেই আদেশের পরেই জানা যাবে যে তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কি, এবং একই সঙ্গে অন্যান্য বিষয়গুলো যে রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার রায়ের অবস্থা। এবং তত্ত্বাবধায়ক সরকার যেই রায় বাতিল করা হয়েছিল সেই বাতিলের বিষয়টিকেই ৫ম সংশোধনীতে সংযুক্ত করা হয়েছিল। মুক্তি। জাহিদ হাসান যুক্ত ছিলেন উচ্চ আদালত থেকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এই ১৬ জনের মধ্যে ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে ১ মাস আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য ২ মাসের সময় চাইলে আদালত ১ মাস সময় দেন। সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন আজ মঙ্গলবার। আদালতের নির্দেশে গত ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের ৭ জন মন্ত্রী আনিসুল হক, ফারুক খান,
ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। এই 13 জনের বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হবে আজ। মিডিয়ার হত্যা তদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও এ নিয়ে অস্বস্তি রয়েছে রাজনৈতিক দলগুলোর। সুস্পষ্টভাবে দিনক্ষণ ঘোষণার প্রত্যাশা ছিল তাদের। বিএনপি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের সুস্পষ্ট তারিখ চাইলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের বেঁধে দেওয়া সময়ের সঙ্গে একমত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াই দেশ ও জাতির জন্য কল্যাণকর। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কখন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারেই মূল আগ্রহ রাজনৈতিক দলগুলোর। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে স্বৈরাচার বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। অবশেষে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই ঘোষণাকে স্বাগত জানালেও ভিন্ন ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে আরও সুস্পষ্টভাবে নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছেন। সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। যদি সরকার আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন আন্তরিক হয়, তার আগেই নির্বাচন করা সম্ভব। এবং যেহেতু দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা বিশ্বাস করি যে নির্বাচনের রোডম্যাপটি স্পষ্টভাবে ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই জনগণের মধ্যে আর কোনো ষড়যন্ত্র ছড়ানো সম্ভব হবে না। সেই জন্যই সরকারের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। 2-3 মাস আগে বা পরে নির্বাচন যখনই হোক, তা কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক হচ্ছে সেদিকে বেশি জোর দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন কেবল সেদিকেই মনোযোগ দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। 14, 18, 24-এ ভোট দিতে পারে নাই, সেই পরিস্থিতি হয়ে গেলে ও আরও 2 বছর পরে ভোট দিয়েও কোনো লাভ নাই। এনারা তো রাষ্ট্র শাসনের জন্য আসেন নাই, ইনারা এসছেন একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। ফলে এতগুলো সমস্ত হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মেয়াদে সম্ভব নয়। সেটা যদি উনি চিন্তা করে থাকেন সব কিছু করে আমি তারপর যাব, ইট উইল টেক টাইম, লম্বা সময় হয়ে যাবে, তাহলে উনি ওনার এই কথার উপরেও ঠিক থাকতে পারবেন না। জাতির প্রত্যাশা অনুযায়ী এটা আরও একটু আগে হওয়া সম্ভব ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রতিনিধির কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর। তাই সংস্কার প্রক্রিয়ায় আরও গতি আনার তাগিদ দেন তারা। মৌলিক সংস্কার তো আসলে কতগুলো অধ্যাদেশ জারি, এই সরকার আসলে কি করতে পারবে? কতগুলো নির্দেশনা জারি ছাড়া কিন্তু সে ইমপ্লিমেন্ট করার বড় মেকানিজম তার নাই। আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া যেন ক্ষমতা হস্তান্তর হয়, ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া। আর একটা হলো, যারাই ক্ষমতায় আসবে তারা যেন নাগরিকদের কাছে জবাবদিহির অধীন হয় আর কখনো যেন ফেসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু এই ব্যবস্থা তৈরি করার জন্য অনাদিকাল পর্যন্ত সময় নেওয়ার কোনো সুযোগ নাই।
রাজনৈতিক দলগুলো বলছে একমাত্র সুষ্ঠু নির্বাচনই পারে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে। 16 ডিসেম্বর ঘোষণা দেয়া নির্বাচনী রোডম্যাপ যেন সান্ত্বনার বাণী না হয়, এতে অন্তর্বর্তী সরকারের সকল ভালো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। 3 দশকের বেশি সময় ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। এর সুযোগ নেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়গুলোতে তারা তৈরি করে ভয়ের সংস্কৃতি। 5 আগস্টের অভ্যুত্থানের পর তাই জোরালো হয় ছাত্র সংসদকে সক্রিয় করার দাবি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন দ্রুত নির্বাচনের কথা বললেও পর্যাপ্ত সময় চাইছে ছাত্রদল। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। রাতভর নির্মম নির্যাতনের পর আবরার ফাহাদের এই নিথর দেহ। 5 বছর আগে বুয়েট শাখা ছাত্রলীগের হাতে মেধাবী শিক্ষার্থীকে হত্যার পেছনেই একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে ওই শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এভাবে গেল 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্রলীগের হাতেই খুন হয়েছে কমপক্ষে 39 জন। জোর করে মিছিলে নেয়া, হল দখল, গেস্টরুমে এনে সাধারণ ছাত্র নির্যাতন, অধিকার হরণ করে গণরুম, ক্যান্টিনের নিয়ন্ত্রণ কিংবা টেন্ডারবাজি। পতিত স্বৈরাচারের লাঠিয়াল বাহিনীর যে ভূমিকাটি ছিল ওই ছাত্র সংগঠনটির, তা সবারই জানা। ক্যাম্পাসের বাইরে এসে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে। গণ অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড দেখিয়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, তখন নানা আলোচনা আর সমালোচনার দায় নিয়ে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের। কিন্তু এটিকে কিভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা? অনেক ধরনের নোংরা রাজনীতি চলছিল, যার কারণে স্টুডেন্টরা নিজেদের মতো চলতে পারছিল না, তাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছিল। আমাদের চাওয়া পাওয়াকে, আমাদের কথাগুলোকে, আমাদের যে অভিব্যক্তিগুলো আছে সেগুলোকে প্রশাসনের কাছে পৌঁছায় দিবে, এবং এর জন্য আমাদের ছাত্র সংসদ দরকার, এবং আমাদের ভিতরে যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করার জন্য ছাত্র সংসদ দরকার। সাধারণ শিক্ষার্থীদের কথায় এটা স্পষ্ট, তারা বিগত সময়ের একটা কর্তৃত্ববাদী শাসনের পর নতুন করে ছাত্র সংসদ সক্রিয় করার ব্যাপারে বেশ আশাবাদী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আভাসও দিয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলছেন, এর মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ তৈরি হবে। কলেজ লেভেল থেকে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে, যাতে একদম রুট লেভেল পর্যন্ত আমাদের যারা গ্রামে যে সরকারি কলেজগুলো আছে সেখান থেকেও যাতে সাধারণ ছাত্ররা ছাত্র প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারে, যেটার মাধ্যমে আমাদের একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতি প্রচলন হতে পারবে। প্রায় একই ধরনের মত দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়নের নেতারা। ছাত্র ইউনিয়নের মতে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিতর্ক থেকে দৃষ্টি সরাতে আড়ম্বরপূর্ণ যে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে ডাকসুকে সেই কালিমা থেকে মুক্ত করা যাবে। দ্রুতই নির্বাচন করা উচিত, কিন্তু তার আগে ডাকসুর যে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনগুলি, সেই সংশোধনগুলি করা দরকার। ইসলামী ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার একটা দৃষ্টান্ত হতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচন হলে এই মুহূর্তে যেটা হবে যে গণতন্ত্রের একটা প্র্যাকটিস মূলত আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো, এবং এই গণতন্ত্রের প্র্যাকটিসটাই মূলত ছড়িয়ে যাবে। জাতীয় নির্বাচনে যেমন অনেক বড় আয়োজন লাগে, অনেক প্রস্তুতি লাগে, ক্যাম্পাসে তো আসলে এটা লাগে না। তো এই জন্য এটা আমরা মডেল হিসেবে নিতে পারি। যদিও এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু কেন? একক ব্যক্তিকে অথবা ছাত্র সংসদগুলোর যারা প্রার্থী হবে তাদেরকে তো বোঝার জন্য সেই সময়টুকু শিক্ষার্থীদেরকে দিতে হবে, দিয়ে তারপর ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি কার্যকর হবে। 52 ভাষা আন্দোলন, 71-এর মহান স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল গণতান্ত্রিক ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং তাদের অধিকার আদায়ে ডাকসু সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন জরুরি বলেই মনে করেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরুর 4 মাস পর চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 19 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকে চলতে হবে টোল দিয়ে। তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনও শেষ হয়নি, তাই ব্যবহার করা যাবে না এক্সপ্রেসওয়েতে ওঠানামার সব পথ। পুরো দমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। আরও জানাবেন হাজেরা শিউলি। প্রায় 4,300 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত আগস্ট মাস থেকে যান চলাচল শুরু হয়। এতদিন অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও টোল দিতে হয়নি যাত্রীদের। এবার 19 ডিসেম্বর থেকে টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত সিডিএ নিজেই টোল আদায় করবে। প্রাথমিকভাবে মোট 4টি পয়েন্টে টোল বক্সের মাধ্যমে শুরু হবে এ টোল আদায়। লালখানবাজার থেকে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হলেও আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে এটিকে সংযুক্ত করা হয়েছে। আপাতত ফ্লাইওভারের মুরাদপুর ও 2 নম্বর গেটের র্যাম্প থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে যাত্রীদের। ফলে আগে যেখানে বিমানবন্দর যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, এখন এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বোচ্চ 30 মিনিটেই পৌঁছাবেন যাত্রীরা। ফেব্রুয়ারিতে চালু হবে জিইসি মোড়ের র্যাম্পও। টাইগার বাসে উঠার র্যাম্পটা আমরা এখন আপাতত করছি না, যেহেতু পরিবেশের একটা বাধা ছিল, এখানে গাছ কাটার বিষয় ছিল। ওইটা আপনারা অপশন রেখেছি, বাট এটা এখন করবো না আপাতত। কিন্তু টাইগার এই জিইসি র্যাম্পটা করতে হবে, কারণ এটা হার্ট অফ দ্য সিটি। 10,000 গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। সো আমাদের এই টার্গেটটা হয়তো আরও বেশি হবে, যে যদি 9টা র্যাম যদি চালু হয়ে যায় তো এটা 15 থেকে 18,000-এর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে টোল বক্সে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে। প্রবেশ পথে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সড়কবাতি বসানোর কাজও শেষ। 20 মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগতো। এই যে সময়টা যে পাচ্ছে, এটা আমরা খুশি আর কি। মেশিনের কাম সিসি ক্যামেরা ট্যামেরা সব কারেক্ট হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি। এখন সব মানে প্রস্তুতির ধারক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে সিএনজি অটোরিকশা 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রো 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনিবাস ও বাস 200 থেকে 280 টাকা, ট্রাক 200 থেকে 300 টাকা গুনতে হবে। তবে কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলকে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে নগদ টাকায় টোল আদায় করা হলেও শিগগিরই ডিজিটালি এসব টোল বক্সে বিকাশ, নগদ ও ব্যাংক কার্ডের মাধ্যমে টোল দিতে পারবেন যাত্রীরা। তবে শুরু থেকেই র্যাম্প নির্মাণ, র্যাম্পে ফাটল দেখা দেয়া সহ নানা সমালোচনার মুখে পড়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিশেষ করে কয়েকটি ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। 2019 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হলেও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিইসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। যদিও জুনে প্রকল্প বাস্তবায়নের বর্ধিত মেয়াদ শেষের কথা ছিল। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। দূষণের কবলে পড়ছে বরিশালের কীর্তনখোলা নদী। দিন দিন পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। নদীর ঐতিহ্য এবং বরিশালকে বাঁচিয়ে রাখতে দূষণের হাত থেকে রক্ষার দাবি নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগ জরুরি। মাহমুদুর নবীর ছবিতে আরও জানাবেন অমিত হাসান। বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী। সময়ের বিবর্তনে বাংলার ভেনিস খ্যাত কীর্তনখোলার সেই সৌন্দর্য যেন ধুয়ে মুছে গেছে। কীর্তনের উৎসব হারিয়ে এখন নিত্য দূষণের কবলে এই তটিনী। নদীর পানিতে ভাসছে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট সহ পলিথিন বর্জ্য। এছাড়া নগরীর বিভিন্ন কলকারখানার বিষাক্ত বর্জ্য আর লঞ্চের ময়লা আবর্জনা ফেলে কীর্তনখোলার পানিকে করা হচ্ছে বিষাক্ত। যে যেভাবে পারছে ময়লা আবর্জনা নদীতে ফেলছেন। নদীর ঐতিহ্য ও বরিশালকে বাঁচিয়ে রাখতে দূষণের হাত থেকে রক্ষার দাবি নগরবাসীর। দূষণ এবং দখলের ফলে কীর্তনখোলা তার যে জৌলস, তার যে আভিজাত্য, তার যে সৌন্দর্য ছিল, এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বরিশালের যে কীর্তনখোলার যে ঐতিহ্য বা কিছু আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে এখানে শখ করে গোসল করতে আসতাম, আর আজ প্রয়োজন মিটাতে পারছি না। নদীটাকে সুরক্ষিত করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা দরকার।
কীর্তনখোলা নদীকে ঘিরে গোড়াপত্তন হয়েছিল বরিশাল শহরের। এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাও। তবে ধীরে ধীরে জৌলস হারাচ্ছে এই নদী। উন্মুক্ত জায়গায় ফেলা ময়লা আবর্জনা নদী ও খাল হয়ে পতিত হচ্ছে এসব নদীতে, যার ফলে ধীরে ধীরে দূষণের শিকার হচ্ছে এই কীর্তনখোলা নদী। দ্রুত সময়ের মধ্যে দূষণ রোধ করা না গেলে এই নদী অস্তিত্ব হারিয়ে যাবে বলে মনে করছেন পরিবেশবিদরা। নদীরক্ষা কমিটির নেতারা বলছেন, প্রতিনিয়ত পানির মান পরীক্ষার পাশাপাশি নদীর হেলথ কার্ড থাকা দরকার। তার উপর ভিত্তি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া কলকারখানাগুলোর ইটিবি সিস্টেম চালু রয়েছে কিনা তা মনিটরিং ও দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের। প্রত্যেকটা নদীর একটি হেলথ কার্ড থাকা দরকার। যেহেতু নদী তার নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে, তার স্বাস্থ্যটা কি, কেমন, কখন কি হচ্ছে, এটা প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে এবং তার ফলাফল যেন থাকে, তার উপর ভিত্তি করে এটার উপরে অ্যাকশন প্ল্যান করতে হবে। নদীর পাড়ে বিশেষ করে রেস্টুরেন্টগুলি, বাজারগুলি, এই সব জায়গাগুলিতে সচেতনতাও সৃষ্টি করতে হবে এবং কঠোর নজরদারিও দিতে হবে। মানবসৃষ্ট বর্জ্যে কীর্তনখোলা হারিয়ে ফেলছে ঐতিহ্য, পরিবেশ হচ্ছে মারাত্মক হুমকির সম্মুখীন। একই সাথে কমছে নদীর নাব্যতা, হারাতে বসেছে গতিপ্রবাহ। এমন অবস্থায় সচেতনতা বাড়ানো সহ সমন্বিত উদ্যোগে কীর্তনখোলা নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পলিথিন জাতীয় ওয়েস্ট যখন নদীর চ্যানেলে প্রবেশ করে, তখন নদীর তলদেশে যখন এখানে এই পলিথিন জাতীয় জিনিসগুলোর একটা আস্তর পড়ে, তখন যে টোটাল রিভারাইন সিস্টেমটা, সেডিমেন্ট ক্যারি করার যে বিষয়টা এবং ইনফিল্ট্রেশন, এই টোটাল সিস্টেমটা ব্যাহত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কীর্তনখোলাকে ঝুঁকির মুখে না ফেলতে চাই, তাহলে প্রথমেই যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, পলিথিন জাতীয় কোনো ওয়েস্ট যাতে এই সিস্টেমের মধ্যে না আসে। খাল, নদী সব দূষণ। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, কীর্তনখোলার আশপাশ ও মহানগরীতে যেসব তরল বর্জ্য সৃষ্টকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ইটিপি সিস্টেম চালু রয়েছে, যা সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আর জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য বিধিমালা, যেটা কিনা গৃহস্থলী বর্জ্য, সেই গৃহস্থলী বর্জ্য যথাযথ মেইনটেন করে একটা আসলে প্ল্যান্ট তৈরি করা দরকার। নদীতে, খালে বা যেখানে প্লাস্টিক ফেলতেছে, আসলে যারা ফেলতেছে, এটা সংরক্ষণের অভাব আমি মনে করি এবং আমাদের জনসচেতনার অভাব। কীর্তনখোলা নদীটাকে আমরা দখলমুক্ত এবং দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, তারা দূষণে কারা কারা দিয়ে তারা একটা তালিকা হচ্ছে, আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। কীর্তনখোলা নদীর প্রাণস্পন্দন ধরে রাখতে দ্রুত সময়ের মধ্যে দখল ও দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আজ ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, এমপি সহ 16 জনকে হাজির করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মশিউর অনেক। আজ যে 12 জনকে তোলা হয়েছে, তাদের অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? মুক্তি, আপনি 12 জনের কথা বলছিলেন, একেবারে খুব সকালবেলা থেকে শুরু করতে চাই। প্রচণ্ড নিরাপত্তার মধ্য দিয়ে আজকে তাদেরকে আদালতে আনার প্রসিডিউর সেটাকে শুরু করা হয়েছিল। মূলত প্রথমে একেবারে শুরুতেই গাজী গোলাম দস্তগীরকে নিয়ে আসা হয়েছিল, যিনি বস্ত্র পাট সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং তাকে নিয়ে আসার পরেই বাকি 11 জনকে নিয়ে আসা হয়। মূলত গতকালকে প্রসিকিউশন থেকে জানানো হয় 16 জনকে নিয়ে আসা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এদের সবার বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ কিন্তু দায়ের করা আছে। একটু জানাতে চাই, ঠিক আজ থেকে 1 মাস আগে 17 নভেম্বর তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত, ট্রাইব্যুনাল। এরপরে তাদেরকে 1 মাসের মধ্যে আবারও হাজির করে তাদের বিরুদ্ধে যেসব তদন্ত প্রতিবেদনগুলো আছে সেগুলো জমা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা হয়নি। সেই হিসাব করতে গেলে যে সাবেক মন্ত্রী এবং হেভিওয়েট আমলাদের নিয়ে আসা হয়েছে, তাদের আসলে বিষয়ে কি বলা হবে সেটাই ধারণা করা যাচ্ছে যে আরও কিছু সময় তারা কামনা করবেন, বিশেষ করে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তার যে টিম আছে তারা চাইবেন। আমি একটু দেখাতে চাই যে এই পুরো অঞ্চল কিন্তু এখন নির্বিচ্ছিন্ন একটা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে করা যাচ্ছে। মূলত যারা প্রেস, তাদেরকেও একটু আলাদা করে রাখা হয়েছে, এবং ঠিক ভেতরে এখনো 4 জনকে নিয়ে আসা বাকি আছে। দীপুমণি থেকে শুরু করে
জোনায়েদ আহমেদ পলক, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। দুটো স্তরে আসলে নিয়ে আসা হয়েছে। একটা কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল কিছুক্ষণ আগেই। বাকি চারজন যারা আছেন তারা আছেন গাজীপুরে, তাদের মধ্যে শাহজাহান খান আছেন, এছাড়াও দীপুমণি সহ জোনায়েদ আহমেদ পলক, মোট 4 জন। একটু জানিয়ে রাখতে চাই এই বিষয়টাও যে মন্ত্রী 12 জন ঠিক এই 16 জনের তালিকায় আছে। উপদেষ্টা রয়েছেন 2 জন, যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে ইলাহির নাম আছে। পাশাপাশি উপদেষ্টা সালমান এফ রহমানের নামও আছেন এবং একজন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বিতর্কিত হয়েছেন বেশ অনেকবার এই জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন সময়ে, এবং স্বরাষ্ট্র সচিব সাবেক জাহাঙ্গীর আলম, তার নামও কিন্তু এই তালিকায় আছে। তো সব মিলিয়ে প্রায় 16 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং তাদের সবার বিরুদ্ধেই গণহত্যায় অভিযুক্তর যেই অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দায়ের করা। আর একটু জানিয়ে রাখতে চাই, আরও একটা মামলা কিন্তু আজকে চলমান আছে। সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটিতে তিনি একজনই আজকে আসামি হিসেবে আছেন এবং ধারণা করা হচ্ছে তার যে তদন্তের ভার, সেই তার তদন্তের কার্যক্রম এখনও শেষ করা সম্ভব হয়নি। সেক্ষেত্রেও চিফ প্রসিকিউটর আরও সময় চেয়ে নেবেন ট্রাইব্যুনালের সামনে থেকে। আর একটু জানিয়ে রাখতে চাই যে যেই 16 জনকে এখন নিয়ে আসা হয়েছে, সেই 16 জনের প্রধান আসামি কিন্তু শেখ হাসিনা নন। তাদের এই 16 জনের প্রধান আসামি রাখা হয়েছে ওবায়দুল কাদের চতুর্কে। তো মুক্তি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে সব শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মশহুর অনিক। শীত বাড়ার সাথে সাথে চট্টগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, হাসপাতালে কি পরিমাণে রোগী ভর্তি রয়েছে জানাবেন এবং চিকিৎসা পেতে তাদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? মুক্তি ঠিকই বলেছেন, শীত বাড়ার সাথে সাথে চট্টগ্রামের ঠান্ডাজনিত যে রোগ, তার প্রকোপটাও বাড়তে শুরু করেছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের প্রকোপটা শহরের চাইতে খানিকটা বেশি। এতে করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়াতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক রোগী। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে যে পরিমাণ রোগী থাকে, তার চেয়ে কয়েক গুণ বেশি গত কিছুদিন ধরে ভর্তি রয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ের চাইতে রোগীর সংখ্যাটা বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে তারা যারাই এখানে ভর্তি হচ্ছেন সবাইকে তাদের চিকিৎসা নিশ্চিত করছেন। যদিও এখানে যে শয্যার সংখ্যা রয়েছে তার চাইতে 2-1 গুণ বেশি রোগী কিন্তু প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তারা বলছেন সেবা দিতে তেমন সমস্যা হচ্ছে না, যারাই ভর্তি হচ্ছেন তাদেরকে তারা সেবা দিচ্ছেন। পাশাপাশি তারা এই পরামর্শ দিচ্ছেন যে ঠান্ডাজনিত কারণে বিশেষ করে শীতকালে যে রোগগুলো বাড়ে, সেক্ষেত্রে অভিভাবকরা তেমন বেশি সচেতন থাকেন না। সর্দি কাশি হলে তারা এটিকে অবহেলা করেন, পরবর্তীতে সেটি যখন মারাত্মক আকার ধারণ করে, বিশেষ করে নিউমোনিয়াতে রূপ নেয়, তখন তাড়াহুড়া করে মেডিকেলে নিয়ে আসেন। সেক্ষেত্রে আসলে রোগীর কন্ডিশনও অনেকটা খারাপ পর্যায়ে চলে যায়। এই অবস্থায় তারা বলছেন যে আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সরকারি যে টিকাগুলো আছে সেগুলো যেন শিশুদের নিশ্চিত করা হয়, তেমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, চট্টগ্রামের যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীর চাপটি বাড়তে শুরু করেছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। বিশেষ করে চট্টগ্রাম জেনারেল মা ও শিশু হাসপাতাল যেটি রয়েছে সেখানেও কিন্তু রোগীর চাপটি বেড়েছে। এছাড়া নগরীতে অন্যান্য যে বেসরকারি হাসপাতাল আছে সেখানেও বিশেষ করে শিশুরা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে না এবং তাদেরকে অবশ্যই চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে তেমন বেশি হিমশিম খেতে হচ্ছে না, এমনটি বলছেন বেসরকারি হাসপাতালে যারা আছেন তারাও। তেমনিভাবে সরকারি হাসপাতালের চিকিৎসকরাও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, এমনটি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঠান্ডাজনিত যে রোগগুলো বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছেন তার সবশেষ তথ্য। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। চলন বিলে কৃষকের লাভ খেয়ে নিল কচুরিপানা। বন্যার পানিতে স্রোত না থাকায় পুরো বিল জুড়ে জলাবদ্ধতার পাশাপাশি ছেয়ে গেছে কচুরিপানায়। মাসখানেক পর যেসব জমিতে বোরো ধান রোপণ করবেন কৃষক, সেখানে এখন হাঁটু সমান পানি। এ নিয়ে দিশেহারা এই অঞ্চলের কৃষকেরা। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন।
নাটোরের সিংড়ার চলন বিল, মাসখানেক পরেই এসব জমিতে শুরু হবে বোরো ধান রোপণের ধুম। তবে বিস্তীর্ণ মাঠ এখন কচুরিপানার দখলে, এতে ধান রোপণে বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চলন বিল অঞ্চলে বিলম্ব বন্যা হয়। সে বন্যায় এই পানিতে স্রোত না থাকার কারণে কৃষকদের জমিতেই এভাবে পড়ে রয়েছে কচুরিপানা। এতে করে কৃষকরা যেটি বলছে, এই কচুরিপানা পরিষ্কার করতে তাদের ৬ থেকে ৭ হাজার টাকা লাগছে প্রতি বিঘায়। এতে করে তারা বোরো ধান করে যে লাভ করতে পারতেন, সেই লাভের গুড় এখন পিঁপড়ায় খাওয়ার মতো অবস্থা চলন বিল অঞ্চলের কৃষকদের। 1 বিঘা জমি ধান হয় 25 থেকে 28 মণ, এখনই হচ্ছে 10 মণ ধানের টাকা ফুরিয়ে গেল, লাগানো তো হয়নি। এটা এখন উপায় তো নাই, বন্যা ভাসে চলে আসছে, নিজে থেকে একটু খরচ করতে হবে, এটা মানে এক্সেস একটা খরচ আমাদের জন্য। দ্বিতীয় বানে কারণে আমরা শস্যের আবাদ ভালো করতে পারি, মানে শস্যের আবাদ হবে না আমার এলাকা, এবং বিরাট আমাদের ক্ষতি। প্রতি বছর চলন বিলে প্রায় 37,000 হেক্টর জমিতে বোরো ধান এবং 4,000 হেক্টর জমিতে আবাদ হয় সরিষার। তবে কচুরিপানার কারণে অন্তত 2,000 হেক্টর জমিতে সরিষা চাষ করতে পারেনি কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, কচুরিপানা সংরক্ষণ করে জৈব সার তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থায়ী সমাধানের আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। কচুরিপানাগুলো তুলে যদি তারা এক জায়গায় স্তূপ আকারে করে এগুলো পচাতে পারে, তাহলে একটা জৈব সার হয় এবং জমির উর্বরতা শক্তিটা বাড়তে পারে। এছাড়া আগামী বছর যাতে সমস্যাটা না হয়, এই জন্য আমরা উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য দপ্তরের সাথে কথা বলছি। প্রতি বছর শুধু বোরো মৌসুমে চলনবিল অঞ্চলে অন্তত 2.5 লাখ টন ধান উৎপাদন হয়। তবে গেল কয়েক বছর ধরে বিলম্ব বন্যায় জলাবদ্ধতা আর কচুরিপানা ভোগান্তি বাড়িয়েছে কৃষকদের। তাই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চান কৃষকরা। মাহবুব হোসেন, এখন, নাটোর। ইতিহাসে চতুর্থবারের মতো পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মান চ্যান্সেলর। 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের লক্ষ্যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ওলাফ শলস। জোট সরকারের আইন প্রণেতাদের সঙ্গে দ্বন্দ্বে সরকার পরিচালনা কঠিন হয়ে উঠছিল শলসের জন্য। তাই আস্থা ভোটে হেরে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন জার্মান চ্যান্সেলর। যদিও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের সরকার গঠনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। নাফি আরমান মননের প্রতিবেদন। পার্লামেন্টে চলছে আস্থা ভোট, আর এতে হেরে যেতে চাইছেন সরকার প্রধান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিস্থিতি ছিল জার্মানিতে, আর হয়েছেও তাই। জার্মানির ইতিহাসে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে বসলেন চ্যান্সেলর ওলাফ শোলস। চতুর্থবারের মতো সরকার প্রধানের হার এটি। বাজেট নিয়ে মতবিরোধের জেরে গেল মাসে জোট সরকারের অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন চ্যান্সেলর। সে সময় থেকেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। পার্লামেন্টে বিল পাশের ক্ষেত্রে বিরোধীদের পাশাপাশি জোট সরকারের আইন প্রণেতাদের বাধার সম্মুখীন হতে হয় ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে। তাই আস্থা ভোটের মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না শলসের সামনে। ভোট গ্রহণের আগে জার্মান চ্যান্সেলর অভিযোগ করেন, অন্তর্ঘাতের মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে জোট সরকারকে অস্থিতিশীল করছিল ফ্রি ডেমোক্রেট দলের আইন প্রণেতারা। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশের ক্ষতি করছিলেন তারা। তাই আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আস্থা ভোটই একমাত্র বিকল্প ছিল তার হাতে। সত্য জেনে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বানও জানান চ্যান্সেলর। Nämlich die Frage, ob und wie wir in unser Land investieren. Kraftvoll und entschlossen oder kleinkrämerisch und verzagt. Von dieser Frage hängt alles andere ab. Unsere Sicherheit, unser künftiger Wohlstand, die Wettbewerbsfähigkeit unserer Wirtschaft. তবে বিরোধী দলের নেতা বলছেন ভিন্ন কথা। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন প্রধানের দাবি, জার্মানির অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে শলসের সরকার। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপানোয় জরুরি ছিল ক্ষমতাসীনদের পতন। Das Ganze zweimal gegeben, dass Deutschland 2 Jahre hintereinander in der Rezession war. Das eine war Gerhard Schröder, der hat dann wenigstens noch eine Agenda 2010 gemacht. Der zweite heißt Olaf Scholz. রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা ও জার্মানির মেগা প্রজেক্টগুলোয় বিনিয়োগের লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে চাচ্ছিল ক্ষমতাসীন এসডিপি, যা আটকে দেন জোট সরকারের অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার। জনগণের ওপর ঋণের বোঝা কমানোর পক্ষে ছিলেন তিনি। আস্থা ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন চ্যান্সেলর, যেখানে 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের দিন প্রস্তাব করেছেন ওলাফ শোলস।
ধারণা করা হচ্ছে বড়দিনের ছুটি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট। তবে জরিপ বলছে জার্মানির ক্ষমতায় শলজের ফেরত আসার সম্ভাবনা নেই। উল্টো দিকে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো জনসমর্থন নেই বিরোধী দল সিডিইউর। তাই আগামী নির্বাচনে আবারও জোট সরকার গঠন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে 120 রানে হারিয়ে সুপার 4 নিশ্চিত করল বাংলাদেশ। কুয়ালালামপুরে বাংলাদেশের দেয়া 150 রানের টার্গেট তারা করতে নেমে মাত্র 29 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে টাইগ্রাসদের হয়ে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেছেন নিশিতা আক্তার নিশি। এছাড়া হাবিবা ইসলাম 3টি ও আনিসা আক্তার নিয়েছেন 2টি উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 149 রান করে বাংলাদেশ। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে আজ। ট্রাইব্যুনালে ফের তোলা হবে গণহত্যা মামলার আসামিদের। বিডিআর হত্যা তদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। ন্যায় বিচার চায় সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সময় ঘোষণা হলেও ভোটের তারিখ চায় বিএনপি। নির্বাচনী সংস্কারে মনোযোগের তাগিদ জামায়াতের। হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। ছাত্র সংসদের নিষ্ক্রিয়তায় ক্যাম্পাসে সহিংসতা ও ভয়ের সংস্কৃতি সক্রিয় করার দাবি ছাত্র সংগঠনের। নির্বাচনের সময় নিয়ে মতভেদ। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।